আসসালামু আলাইকুম। ভবগুড়ের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে রাত 1টা আর এখন আমরা আছি কামরাঙ্গীরচর বেড়িবাঁধে। এখান থেকে রওনা দিব মাওয়ার উদ্দেশ্যে। আর আমার সাথে আছে টিম চিত্রমায়া। সো এদিকে নিয়ে আমরা আজকে যাব মাওয়ায়। সো দেরি না করে ব্লগ শুরু করা যাক। আমরা ইতিমধ্যে যে জায়গাটা থেকে মাওয়া এক্সপ্রেস শুরু ঠিক সেই জায়গাটায় চলে আসছি। মূলত এই জায়গাটায় বিভিন্ন রাস্তা মিলিত হয় এবং ফ্লাইওভার থেকে সরাসরি এই রাস্তা দিয়ে আপনি মাওয়ার দিকে যেতে পারেন, বা এই রাস্তাটি অ্যাকচুয়ালি মাওয়ার দিকে চলে গেছে। সো আমরা এখান থেকে এখন সবাই যাচ্ছে, আমাদের টিম বাকি দুইটা বাইক নিয়ে আমাদের সাথে আসছে। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে পদ্মার পাড়ে যাওয়া, যেখান থেকে পদ্মা সেতুটা দেখা যায়, কিন্তু রাতের বেলা কতটুকু দেখা যাবে জানি না, বাট আমরা ট্রাই করবো আপনাদেরকে একটু হলেও দেখানো। অ্যাকচুয়ালি রাতের বেলা হওয়ার কারণে ভিউ খুব একটা ভালো পাচ্ছিলাম না, আর রেকর্ডিংও দেখতে পাচ্ছেন যে অনেকগুলো নয়েজ চলে আসছে। আসলে মাওয়ায় এই টাইমটা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে রাস্তা ফ্রি থাকে, তাই আমরা বাইক নিয়ে এই টাইমটা রওনা দিচ্ছি। পুরো মাওয়া হাইওয়ে এক্সপ্রেস জুড়ে আপনারা এরকম কিছু উঁচু জায়গা দেখতে পাবেন, উঁচু রাস্তা যেগুলো ব্রিজের মতো বা একটা ফ্লাইওভারের মতো। সো এই ফ্লাইওভারগুলোই মূলত এরকমভাবে লাইট দিয়ে মোড়ানো থাকে। আদার্স যে হাইওয়েগুলো আছে বা আদার্স যে রাস্তাগুলো আছে ওগুলোতে এরকম লাইট দেখা যায় না। তারপরেও যদি বলি যে পুরো মাওয়া এক্সপ্রেস হাইওয়ে পুরো রাস্তাটা পদ্মা ব্রিজ পর্যন্ত যে রাস্তাটা যাচ্ছে, এই পুরো রাস্তাটা কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড এবং যথেষ্ট পরিমাণ ভালো সিগন্যাল যুক্ত। এরপর আমরা একটু ব্রেক নেই, কিছুক্ষণের জন্য দাঁড়াই, একটু রেস্ট করি আর কি। আর রাইড করার মাঝখানে বা রাইডের মাঝখানে একটু রেস্ট নেওয়াটা জরুরি মনে করি, এতে মন মাইন্ড ফ্রেশ থাকে, আর তাছাড়া এক ধরনের রিল্যাক্স অনুভূত হয়। সো ইটস নিডেড আই থিঙ্ক। এরপর আমরা আবারও যাত্রা শুরু করি মাওয়ার উদ্দেশ্যে, এবং মাঝখানে আরেকটা স্টপেজ দিয়ে আমরা ড্রোন উড়াই। এটা হচ্ছে আমাদের রিয়েল ফুটেজ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাউন্ড এবং নয়েজ আসতেছে, যেহেতু বাইক চালানোর সময় রেকর্ড করা হচ্ছিল। সো বাতাসের অনেক বেগ ছিল, আর আমরা খুব কেয়ারফুলি বাইকটা চালিয়েছি। স্পিড এখানে যদিও অন্যান্য বাইক 100, 120, 130 পর্যন্ত এরকম আনুমানিক স্পিডে গেছে, বাট আমরা স্পিডটা মেনটেন করেছিলাম। আমরা 70 থেকে 80 এর মধ্যে সীমা করেছিলাম, এর উপরে আমরা যাইনি। সো যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু এই স্পিডের বিষয়টা মাথায় রাখবেন। ফাঁকা রাস্তাতেই যে খুব স্পিডে চালানো দরকার বা চালানো প্রয়োজন বলে আমি মনে করি না। এরপর আমরা আরও একটি ব্রেক নেই, বিশেষ করে ড্রোন উড়ানোর জন্য। আর এই রাস্তাটা আমাদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে, তাই আমরা এই রাস্তায় বাইকটা আবারও থামিয়ে ড্রোন উড়াই। সো এখন আমি আপনাদেরকে কিছু ড্রোন ফুটেজ দেখাবো। সো চলুন দেখি কিছু ড্রোন শুট।
এরপর আমরা আবারও মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং প্রায় 1 ঘন্টা বাইক রাইড করার পর আমরা মাওয়া পৌঁছাই। ভিডিও কোয়ালিটির জন্য আমি আগেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভিডিও কোয়ালিটি খুবই বাজে ছিল, আর ভিডিও কোয়ালিটি বাজে হওয়ার কারণ ছিল রাতের বেলা আমি আইএসও বাড়িয়ে ভিডিও করছিলাম, তারপরও ভিডিও কোয়ালিটি বাজে আসছে, আমি কেন জানি না। আমি ভিডিওতে অনেক নয়েজ দেখতে পাই, যার ফলে ভিডিওটা আমার কাছে পার্সোনালি পছন্দ হয় নাই, কিন্তু আমার কাছে এছাড়া আর কোনো ফুটেজ ছিল না আপনাদেরকে দেখানোর, যার ফলে এভাবে এই ব্লগটা করতে হচ্ছে। আমরা অলমোস্ট মাওয়া চলে আসছি, আর আমার দুই পাশে যে আপনারা রেস্টুরেন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোই মূলত মাওয়ায় আসলে আপনারা যে রেস্টুরেন্টগুলো দেখেন বা যে রেস্টুরেন্টের কথাগুলো শোনেন সেগুলো। এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, আর সামনের দিকে গেলে আপনারা আরও কিছু খাবারের স্টল পাবেন, সেগুলো অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট না, টেবিল বিছানো স্টল। তো সেগুলোতে সুলভ মূল্যে আপনারা মাছ পাবেন, আর এখানে রাখতে থাকে, আপনারা যখন গাড়ি নিয়ে যাবেন আপনাদেরকে অফার করবে। সো আপনারা চাইলে এই রেস্টুরেন্টগুলোতেও খেতে পারেন। আর হিলসার প্রজেক্ট ব্যাপারে আমি কিছু বলছি না, কারণ হিলসার প্রজেক্ট আপনারা অলরেডি অনেক রিভিউ দেখে ফেলছেন, অনেক ভিডিও দেখে ফেলছেন সেটা নিয়ে, সেটার এক্সেস দাম নিয়ে অনেক কিছু বলা হয়ে গেছে। সো আমি আমার যেহেতু পার্সোনালি যাওয়ার সুযোগ হয়নি সেখানে, সো আমি সেটা নিয়ে কিছু বলছি না এই মুহূর্তে। সো আমরা চলে আসছি, আমরা অলরেডি মাওয়ায় চলে আসছি, এবং আমাদের বাকি যে টিমমেটরা আছে তারাও অলরেডি পৌঁছে গেছে। আর আশেপাশে যে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো হচ্ছে এখানে এসে গাড়িগুলো এখানে অ্যাকচুয়ালি পার্কিং করা অবস্থায় আছে। ভোর 6টা বা 7টার দিকে যখন ফেরি ছাড়ে তখন সেই গাড়িগুলো এখান থেকে আবারও যাত্রা শুরু করে, আপনার নদী পার হয়ে যে রুটগুলো আছে, যে জেলাগুলো আছে সেই জেলাগুলায় যাওয়া শুরু করবে বা তাদের গন্তব্যে চলে যাবে। রাত্রেবেলা ফেরি চলাচল বন্ধ থাকে, যার ফলে গাড়িগুলোকে এখানে পার্ক করতে হয়, সকাল বা ভোর হওয়া অবধি ওয়েট করতে হয়। আমি আপনাদের একটু আগে যে স্টলগুলোর কথা বলছিলাম, যেগুলো কিনা নদীর ধারে খোলা অবস্থায় থাকে, এগুলি হচ্ছে সেই স্টল, এবং এই স্টল থেকে আমরা একটা মাছ অর্ডার করি। আপনারা এখন যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটা আমরা কিনি। যে মাছটা আপনারা যে সাইজের মাছটা দেখতে পাচ্ছেন এই সাইজের মাছটার দাম আমাদের কাছ থেকে নিয়েছিল 500 টাকা। সেখানে ডিম আওয়ালা ডিম ছাড়া 2 পদের মাছই আপনারা পাবেন। সো আপনাকে যদি ডিম প্রিফার করেন সো ডিমওয়ালা মাছটাও নিতে পারেন, সেক্ষেত্রে দামের একটু কম বেশি হয়ে থাকে। আর এইখানে যে খোলা অবস্থায় যে মাছগুলো তারা বিক্রি করে সেগুলো কিন্তু অনেকটাই রিজনেবল প্রাইস, আপনারা রেস্টুরেন্ট থেকে অনেক কম দামে কিন্তু এখানে পেয়ে যাবেন। আর খাবারের মানটা যদি বলি, রেস্টুরেন্টের তুলনায় বা প্লেসের তুলনায় আমার কাছে বেশ ভালোই লাগছে, যেহেতু তাজা মাছ এবং তাজা মাছের একটা ফ্লেভার আপনারা পাবেন। তাজা মাছ বলতে যে খুব নড়াচড়া করা মাছ আপনারা পাচ্ছেন তা কিন্তু না, যে মাছটা কাটা হচ্ছে মাছটা না হলেও আপনার প্রায় সকালের দিকে আসছে, আমরা সেই মাছটা এখন সন্ধ্যার দিকে খাচ্ছি, এরকম একটা বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একদিনের মাছ আরেক দিনেও বিক্রি করে, এরকমও হয়, কিন্তু পচা মাছ যেটা সেটা সেই রকম কোনো অভিযোগ এখান থেকে আশা করি আপনারা পাবেন না। এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখি, একটা মাছকে আপনারা যত পিস করতে বলবেন ওনারা কিন্তু তত পিসই করে দেবে। সো আপনারা যে কয়জন যাবেন মানুষ অনুযায়ী আপনারা কিন্তু মাছটা সেভাবে ভাগ করে নিতে পারেন। আমরা যেহেতু 6 জন গেছিলাম, সো মাছটাকে আমরা 6 ভাগ করতে বলছিলাম, এবং মাছের যে ল্যাঞ্জাটা ছিল, লেজটা ছিল, সেটা কিন্তু তারা ভর্তা করে দেয়, এবং সেটাও আমার কাছে বেশ ভালোই লাগছে। এখন মাছ ভাজা শুরু হয়ে গেছে, এবং গরম তেলে মাছ দিলে যে একটা স্মেল আসে সেই স্মেলটা পাচ্ছিলাম। আর আমি বাসায় এসে যখন ভিডিওটা এডিট করছিলাম তখন কিন্তু মানে মাছ ভাজা দেখে আমার তখনও জিভে জল আসছিল, এবং মনে হচ্ছিল যদি আবার যে সেইভাবে খেতে পারতাম। যাই হোক, মাছের সাথে আপনারা ভর্তা, আলু ভর্তা, তারপর হচ্ছে বেগুন ভাজা, এই টাইপের এডিশনাল কিছু ডিশ আছে, সেগুলো আপনারা নিতে পারেন চাইলে। এবং বেগুন ভাজাটা আমার কাছে বেশ ভালো লাগছে। আমরা নর্মালি হাতের হোটেলে যে বেগুন ভাজাটা খেয়ে থাকি তার থেকে কিন্তু এখানকার বেগুন ভাজাটা বেশ স্পাইসি এবং টেস্টি লাগছে আমার কাছে, কজ মাছের সাথে ভাজা হয়, মাছের একটা ফ্লেভার কিন্তু বেগুনের মধ্যে থেকে যায়।
ইতিমধ্যে আমাদের খাবারও এসে গেছে এবং আমরা খেতে বসে গেছি। ভাতটা আগে থেকেই ছিল, শুধুমাত্র মাছ এবং বেগুন নতুন করে ভাজতে হয়েছে। আর মাছ কেনা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে এভরিথিং কিন্তু অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হয়ে গেছে। আমার নর্মালি রেস্টুরেন্টে বার্গার এবং পিৎজা অর্ডার করে যতক্ষণ বসে থাকতে হয়, এখানে কিন্তু ওইরকমটা না যে মাছ কাটবে, ধুবে, ভাজবে, অনেকটা সময়ের ব্যাপার, তেমনটা না। আমরা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা আমাদের খাবার পেয়ে গেছি। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি, আমাদের খাবার পালা এখন। আর খেতে খেতে আমি ব্লগটা একদম শেষ করে দিব প্রায়, কারণ একদম শেষ পর্যায়ে চলে আসছে। খাওয়ার পরে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি এবং তারপরে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর খাওয়ার ব্যাপারে যদি আমি আপনাদের মেনুটা নিয়ে একটু বলি, এখানকার যে খাবারটা ছিল সেটার মেনু। এখানে মূলত আপনি স্পেশালি যেটা ইলিশ মাছ সেটা তো পাবেনই, সাথে বেগুন ভাজি, ভর্তা পাবেন আপনি, আলু ভর্তা বা এডিশনাল যে অন্যান্য ভর্তা থাকে সেটা পাবেন, আর কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো পাওয়া যায়। এই যে কিছু কমন আইটেমই এখানে রয়েছে। মেইনলি এখানে মানুষজন আসে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য, এবং সেটাই এখানে ওই মানে কি বলবো, সেটাকেই প্রমোট করে বাকি এডিশনাল যে আইটেমগুলো আছে সেগুলো সাধারণত বিক্রি করা হয়। খাবারের মান যদি বলি, আমার কাছে বেশ ভালো লাগছে। একটা ঘরোয়া পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আমরা খাইছি। আমার কাছে আমি আই এম স্যাটিসফাইড। আমরা টোটাল টিম মেম্বার ছিলাম হচ্ছে 6 জন। আমাদের 6 জনের ভাত খাওয়া থেকে শুরু করে ভাত মানে টোটাল বিল আসছে মনে হয় সব মিলে 700 থেকে 800 টাকা এরকম, পানি সহ। আমাদের পানি কিনে খাইছিলাম, মিনারেল ওয়াটার। তো সব মিলে 800 টাকা বিল আসছে। আমি মনে করি যে 800 টাকা খুব রিজনেবল একটা প্রাইস এবং খুব কম একটা প্রাইস। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। আর এখন অলরেডি প্রায় 5টা বাজে এবং দেখতে পাচ্ছেন যে ভোর হয়ে গেছে। আর এই সময়টাতে অ্যাকচুয়ালি রাতের এই সময়টাতে অনেক বাইকাররা এবং অনেকেই আসে, গাড়ি নিয়ে হোক, বাইক নিয়ে হোক। এখানে এই সময়টাতে আসার অন্যতম কারণ হচ্ছে যে রাস্তা ফাঁকা থাকে এবং খুব ফ্রিলি ড্রাইভ করা যায়। দ্যাটস ওয়াই এই সময়টাতে মানুষজন আসে, অনেকজনই আসে এখানে। আমরা যখন মাওয়া গিয়েছিলাম তখনও সেখানে অনেককে দেখছি, সেখানে গান করছে, আড্ডা দিচ্ছে, একটা আড্ডাময় প্লেস। এনিওয়ে, আর ভিডিওর কোয়ালিটিটা নিয়ে আমি আবারও উদ্বিগ্ন এবং আমি দুঃখ প্রকাশ করছি আবারও যে ভিডিও কোয়ালিটি খুবই বাজে ছিল। অ্যাকচুয়ালি রাতের বেলা ভিডিও কিভাবে করব সেটা নিয়েও একটু চিন্তিত ছিলাম এবং যেটা ধারণা ছিল সেটাই হয়েছে। ভিডিও কোয়ালিটি একদম বাজে আসছে, অনেক নয়েজ চলে আসছে ভিডিওতে। যাই হোক, নেক্সট টাইম আমি আরও গ্যাজেট নিয়ে হোক, যেভাবে হোক ভিডিও কোয়ালিটি বেটার করার ট্রাই করবো যদি রাতে কোনো ব্লগ করি। সো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।